যেভাবে সারা রাজ্যে বিজেপি তৃণমূল মিলে বাংলার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু সমাজের মানুষকে আজকে অতিষ্ঠ করে রেখেছে, বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য, বাংলার সৌহার্দ্যের পরিবেশ এই বিজেপি তৃণমূল মিলে নষ্ট করার চেষ্টা করছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। এই সম্প্রীতির মাটি, এই ঐক্যের মাটি, এই সৌহার্দ্যের মাটিকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। কারণ এরা রাজনৈতিক কারবারিরা মানুষের মধ্যে সম্প্রীতিকে নষ্ট করে, মানুষের মধ্যে ঐক্যকে নষ্ট করে, ওরা বিভাজন করে হিন্দু মুসলমান আলাদা করে দিয়ে ওরা রাজনৈতিক ফায়দা নিতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওরা যত ওরা করার চেষ্টা করবে, রাজনৈতিক হানাহানি করার চেষ্টা করবে, হিন্দু মুসলমানে ওরা করার চেষ্টা করবে, আমরা দলবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আরো আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ, আমাদের মধ্যে বোঝাপড়া, আমাদের মধ্যে ডায়লগ বিনিময় আমাদেরকে বেশি বেশি করতে হবে। আমাদের যুব সমাজকে দায়িত্ব তুলে নিতে হবে। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী তিনি আমাদের রাজা রামমোহন রায় সাহেবকে কি বলছে, ব্রিটিশদের দালাল ছিল এই ধরনের বলে আখ্যা দিয়েছে। ভাবতে পেরেছেন? অশিক্ষিত বর্বর ছাড়া আমি কিছু মনে করব না। রাজা রামমোহন রায়ের কন্ট্রিবিউশন সোসাইটির জন্য দেখুন, দেশের জন্য তার কন্ট্রিবিউশন দেখুন। তৎকালীন সময়ে সতীদাহ প্রথা, সতীদাহ নামের যে কুসংস্কার ছিল, মহিলাদের উপর যে অত্যাচার নেমে আসতো, তার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের কি অবদান ছিল, কি লড়াই ছিল। দেশের জন্য, সমাজের জন্য, তার ধর্মের জন্য, তার সোসাইটির জন্য, সমস্ত সমাজের জন্য রাজা রামমোহন রায় একজন অন্যান্য ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে আসছে আমাদের কাছে দীর্ঘদিন ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বর্বর বিজেপি, যদি বাপুর ভাষায় তাদেরকে বর্বর বলে, এই বিজেপি দায়িত্ব নিয়ে একের পর এক বাংলার মনীষীদেরকে আক্রমণ করে যাচ্ছে। কখনো রবি ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়া কবিতা গানকে, সোনার বাংলাকে, আমার সোনার বাংলা একে যারা গিয়েছে অসমে তাদের নামে দেশদ্রোহের মামলা দিচ্ছে। তো কখনো আমরা কি দেখছি যে আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের গাওয়া সেটাকে নাকি পরিবর্তন করার গল্প শোনাচ্ছে। আর আজকে সকালে উঠে যে খবরটা শুনলাম, যেটা দেখলাম, সত্যি ভারাক্রান্ত মন। আমরা কোন বাঙালি? জাগ্রত হতে হবে। বাঙালি আজকে অস্তিত্ব রক্ষার লড়াই আছে, যে আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য, সমাজের জন্য, সোসাইটির জন্য তারা লড়াই করে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠা করেছে, নারীদের অধিকার দিয়েছে। সেই রাজা রামমোহন রায়কে আজকে কি করছে? তাকে দেশদ্রোহী, তাকে ব্রিটিশদের দালাল বলে দেখে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কি হবে না? হতে হবে কি হবে না বলুন? যারা এর বিরুদ্ধে লড়াই করতে চান হাত তুলে দেখান তো। আপনারা লড়াই করতে চান তো নাকি? তা লড়াই করতে গেলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। আর এই জায়গাটায় তৃণমূল বিজেপি সুকৌশলে আপনাকে আমাকে আলাদা করে দিচ্ছে। কিভাবে আলাদা করছে? ওরা করে দিচ্ছে। অপরাধীর ধর্ম নিয়ে আলাদা করছে, ক্রিমিনালের ধর্ম নিয়ে আলাদা করে দিচ্ছে, যাতে একসাথে না লড়াই করতে পারেন। আজকে আমি বিবি রাইট গ্রামে আছি। শুধু বিবি রাইট গ্রাম নয়, সারা রাজ্যে ঘুরে দেখুন। 2012 সাল থেকে 2024 এই 12 বছরের মধ্যে পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করেছে। 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। ক্ষতি কার হয়েছে? ক্ষতি না হিন্দু না মুসলমান, ক্ষতি হয়েছে গরিব শিশুদের, ক্ষতি হয়েছে আপনার আমার পরিবারের। আপনার আমার পরিবারের মধ্যে হিন্দু, দলিত, আদিবাসী নির্বিশেষে, মতুয়া, নমশূদ্র সবাই আছে। আপনার আমার পরিবারের মধ্যে যারা গরিব তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনি আমি সেইভাবে কি প্রতিবাদ করতে পারছি? ঐক্যবদ্ধ হতে পারছি? কারণ আপনার আমার মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে। তো আমাদের আওয়াজ তোলা দরকার। ওই 25,000 প্রাইমারি স্কুলগুলোতে কে পড়ে ভাই? কে পড়ে? কাদের ছেলেরা পড়ে? শুধু কি মুসলমানদের ছেলেরা পড়ে? শুধু কি হিন্দুদের ছেলেরা পড়ে? শুধু কি মতুয়াদের ছেলেরা পড়ে? শুধু কি নমশূদ্রের ছেলেরা পড়ে? না শুধু আদিবাসীদের পড়ে বা অথবা শুধু কি দলিতদের ছেলেরা পড়ে না তো? কাদের ছেলেরা পড়ে? যাদের আর্থিক দুর্বলতা আছে, যারা দিনে কম ইনকাম করে, যারা মাসের শেষে কম খরচ করতে পারে। কারণ কম খরচ করে, ইনকাম কম হলে তো খরচ কম হবে ভাই। ইনকাম বেশি হলে
খরচ বেশি করবে। তাদের ছেলেরা পড়ে, তার মধ্যে দলিত আছে, আদিবাসী আছে, নমশূদ্র আছে, মতুয়া আছে, বাউরি আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সমগ্র সমাজের মানুষ আছে। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। ওই প্রাইমারি স্কুলগুলো আজকে খুলতে হবে। আর যে প্রাইমারি স্কুলগুলো এখন চলছে, একটা দুটো টিচার দিয়ে 450-500 ছেলেপুলে আছে, সেইগুলোকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, কিন্তু এই আওয়াজ আমাদের উঠছে না। তার পরিবর্তে কি উঠছে? ধর্মের ধ্বজাধারীদের হাতে, মানে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। স্বঘোষিত ধার্মিক যারা, প্রকৃত ধার্মিক অন্য ধর্মকে কোনোদিন অবজ্ঞা করতে পারে না। স্বঘোষিত যারা ধার্মিক অন্য ধর্মের নামে কথা বলে, সেই স্বঘোষিত ধর্মগুরুদের পাল্লাই পড়ে গিয়ে আমরা হিন্দুকে মুসলমান আমরা চিনতে শুরু করে দিয়েছি। আমরা যখন আমি কত বড় হিন্দু, আমি কত বড় মুসলমান চিনতে শুরু করেছি। আমার স্কুল বন্ধ হচ্ছে, আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি না, ঔষধ পাচ্ছি না, পর্যাপ্ত যে ইকুইপমেন্ট থাকার দরকার সেটা পাচ্ছি না। যখন আমি নিজেকে হিন্দু বলে চিনতে শিখেছি, নিজেকে যখন মুসলমান বলে চিনতে শিখেছি, অর্থাৎ নিজের আইডেন্টিটি নাকি এতদিন ছিল না, ধর্মীয় পরিচয় নাকি এতদিন ছিল না, এখন নতুন করে শিখতে শুরু করেছি, তখনই আমার একটা সাংবিধানিক যে মৌলিক অধিকার খর্ব হচ্ছে। তার প্রমাণ আমি আপনাদের হাতে নাতে ধরিয়ে দিয়ে যাচ্ছি। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস কি? আমি ক্ষুধার্ত, সরকার আমাকে খাদ্যের ব্যবস্থা করবে। ফান্ডামেন্টাল রাইটস। আপনি ক্ষুধার্ত, সরকার আপনার খাদ্যের ব্যবস্থা করছে? যদি করতো, এই বছরের বলছি 2025 সালে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স 2025 সালের ডেটা আপনাদের বলছি, 123টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে। তার মধ্যে আমার মহান ভারতবর্ষ, গর্বের ভারতবর্ষ, যে ভারতবর্ষের সংবিধান, লিখিত সংবিধান, পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আছে, সেই দেশে 123টি দেশের মধ্যে পৃথিবীর 101 নম্বর স্থানে আমরা পৌঁছে গিয়েছি। অর্থাৎ আমাদের দেশে ক্ষুধার সূচকের সংখ্যা বাড়ছে। আমার দেশের মানুষ হয় কেউ একবেলা না খেয়ে ঘুমাচ্ছে, একবেলা কি দুবেলা না খেয়ে ঘুমাচ্ছে, এই সংখ্যা বাড়ছে। রাষ্ট্রের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব কি? সংবিধান সম্মত ফান্ডামেন্টাল রাইটস কি? ফান্ডামেন্টাল রাইটসে বলছে আমি ক্ষুধার্ত, আমার খাদ্যের ব্যবস্থা সরকার করবে। যদি সরকার সত্যিকারের খাদ্যের ব্যবস্থা করত, তাহলে ক্ষুধার সূচকে 123টি দেশের মধ্যে 101 নম্বর পিছন দিকে আমরা পৌঁছে যেতাম না। তাহলে সরকার খাদ্যের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়টা সরকারকে প্রশ্ন করার দরকার। তো তা আপনি কি প্রশ্ন করছেন? তা করছেন। আপনি কি করছেন? আপনি কত বড় হিন্দু, আপনি কত বড় মুসলমান, তার প্রতিযোগিতায় লেগে পড়েছেন, নিজের সাথে নিজেই প্রতিযোগিতায় লেগে গিয়েছেন। ফলে কি হচ্ছে? আপনি আপনার সাথে যখন প্রতিযোগিতায় লেগেছেন, আপনি আপনার পাশের বাড়ির রাম কাকার সাথে, পাশের বাড়ির রহিম চাচার সাথে, পাশের বাড়ির অনিকেতের সাথে, পাশের বাড়ির মাহফুজের সাথে প্রতিযোগিতায় লেগে গিয়েছেন। কে কত বড়? এত বড় টিকা দেবে না, এত বড় পাঞ্জাবি পড়বে, তার লড়াই আপনি নেমে গিয়েছেন। আর আপনার পেটে ভাত জুটছে না, সেই হোঁশ আর আপনার নাই। আওয়াজ তুলতে হবে তো। তাহলে আপনাকে লড়াই কি করতে হবে? আপনাকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আপনার লড়াইটা চলবে, বাইরের মাইক টপ করে দাও, আপনার লড়াইটা চলবে ক্ষুধার্তর মুখে ভাত তুলে দেওয়ার জন্য। তো আমাকে একজন প্রশ্ন করেছিল, আমাকে একদিন প্রশ্ন করে একজন মাওলানা সাহেব, যে ভাইজান আপনি রাজনীতিতে নেমে গেলেন, মানে পরে কিছু বলতে চাইছিল। আমি বললাম ঠিক আছে, আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি, আর কোশ্চেন করতে হবে না। মিসকাতুল মাসাবি হাদিস শরীফে, আরো হাদিস শরীফে আছে বাবু তোয়াম, খাদ্য পর্ব। ওখানে একদা সাহাবী হুজুররা প্রশ্ন করছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? সাধারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, ইসলামের মধ্যে অন্যতম যে ভালো কাজের মধ্যে, উত্তম কাজের মধ্যে একটা অন্যতম উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দাও। আমি সেই আদর্শে আদর্শিত, আমার শিক্ষক, আমার গুরু, আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে যে বাণী বলে গিয়েছিল, তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিলেন, ঐক্যের বার্তা দিয়েছিলেন। সেই সময়েও আরবের ভূমিতে হিন্দু আছে, আপনার মুসলিম নন মুসলিম ছিল, কিন্তু একবারের জন্য তিনি বলেননি, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন
সেই সময়ে আজ থেকে 1500 বছর আগে ইসলামের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য দাও। একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্তকে খাদ্য দেওয়া ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। একবারের জন্য তিনি শিক্ষা দেননি, তিনি শিক্ষা দিয়েছেন যে ক্ষুধার্ত তার খাদ্যের ব্যবস্থা করতে হবে। আজকে আমি রাজনীতিতে এসেছি, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে ক্ষমতায় থাকবে তার কাজ হচ্ছে ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়া। আমি রাজনীতিতে এসেছি তার আদর্শে আদর্শিত হয়ে। মৌলানা সাহেবকে আমি উত্তরটা দিয়েছিলাম, তারপরে মৌলানা সাহেব আমাকে আর কোনো কোশ্চেন করার অপশন আমি তাকে দিইনি। আপনি রাজনীতিতে এসেছি কেন? ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, 4টে প্লট কেনার জন্য? যদি ওটাই হতো তাহলে আমি তো শাসক দলে এখন মিনিস্টার হয়ে যেতাম ভাই। আপনারা কি অস্বীকার করেন কি এটাকে? হ্যাঁ, মমতা ব্যানার্জির একটাই ভয়, বুঝতে পারছেন? তাহলে আমি তো হয়ে যেতে পারতাম। আমি সেখানে উপেক্ষা কেন করেছি? আমি আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীকে আমি মাথায় নিয়ে চলি। সাথে সাথে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা যারা ধর্মের কাজ করেছেন, সমাজের কাজ করেছেন, তাদের বাণীগুলো আমি মাথায় নিয়ে চলি। বিভিন্ন ক্ষেত্রে সেইগুলোকে আমি প্রয়োগ করি। তো আমার লড়াইটা আজকে কি? 101 নম্বরে কেন থাকবে 123টি দেশের মধ্যে? আমার লড়াইটা কি? যে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বাড়বে কেন? আফ্রিকার 2টো দেশের কান্ট্রির পরে, আফ্রিকা মহাদেশের 2টো দেশের পরে ভারতবর্ষের স্থান। এখানে এত শিশুরা অপুষ্টিতে ভোগে। আর এদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করবেন যে 123টা দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে 101 নম্বরে আমার দেশ কেন? ভারতবর্ষের 100টা মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায়, ভারতবর্ষের 100টা মানুষ যদি একবেলা না খেয়ে ঘুমায়, তাহলে জনসংখ্যার অনুপাতে 14টা তো মুসলিম হবে, তাহলে 86টা স্বাভাবিকভাবে জনসংখ্যার অনুপাতে পার্সেন্টেজে তাহলে নন মুসলিম। এই 86-র মধ্যে 80টা হিন্দু। কি ভুল বলছি নাকি? তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ, তোমার 80টা হিন্দু ভাই প্রতিদিন ভারতবর্ষে 80টা হিন্দু ভাই, মানে 80% হিন্দু ভাই ক্ষুধার্তের সূচকে যাদের পৌঁছে গিয়েছে, আর প্রতিদিন 80% হিন্দু ভাই তাহলে না খেয়ে ঘুমাচ্ছে, তার জবাব তো তোমাকেই দিতে হবে ভাই। আমি মেদিনীপুরে কদিন আগে গিয়েছিলাম, নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলে এসেছি, হিন্দু হিন্দু স্লোগান শুভেন্দু অধিকারী তুলেছে শুধুমাত্র ওর ভোট, উনার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য, ওনার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য। আমি বলছি সেই দিন হিন্দু হিন্দু স্লোগান, ভাই ভাই স্লোগান সার্থক হবে যেই দিন দেখবো শুভেন্দু অধিকারী নাকি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে লিখে দেবে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই। তখন লিখেছে কেন? লিখেনি, ওটা ব্যবসা। ওখানে হিন্দু, ওখানে সবাই সর্বজনীন, ওখানে সর্বজনীন বলে। লক্ষ্মী কি কি কাস্টমারকে কি বলে হিন্দু সমাজের ভাইরা মায়েরা? ও যে লক্ষ্মী সর্বজনীন, আর ভোটটা হিন্দু হিন্দু গয় ভাই, বিজেপির স্লোগান। তো এই কদিন আগে নয়ডাতে দলিত ছেলে 17 বছরের গ্যারেজে কাজ করে, অর্থের অভাবে পড়াশোনা মনে ঠিকঠাক করতে পারেনি, মোটর বাইকের গ্যারেজে কাজ করে, বেচারির জন্মদিন ছিল, জন্মদিনে কেক কেটে উদযাপন করেছে। তথাকথিত উচ্চ বর্ণের দ্বারা, তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা ওই দলিত ছেলেটার উপরে আক্রমণ হয়ে তাকে মেরে দিল। ছেলেটির নাম অনিকেত। তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই, শুভেন্দু বাবু এ নিয়ে একটা প্রতিবাদের 1-2টো টুইট করেছে, 2 কলম লিখেছে। 2014 থেকে 2019 সব থেকে বেশি দেশে দলিতদের ওপরে আক্রমণ হয়েছে, 13,000 আক্রমণ হয়েছে, প্রায় 13,000 আক্রমণ হয়েছে। তো শুভেন্দু বাবুর কথা নেই? হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে। আমি আবার ফিরে আসি, তাহলে আমরা ক্ষুধার্ত, খাদ্যের ব্যবস্থা কে করবে? কে করবে খাদ্যের ব্যবস্থা? সরাসরি আপনার গালে ভাতও তুলে দিতে পারে। আবার সরকার কি করতে পারে? চলে যান কেরলে। কেরলে চরম দরিদ্র সীমার নিচে বসবাস করছিল 60,000 মানুষ, সম্ভবত মেবি 60,000, নিয়ার অ্যাবাউট 60,000। তাদেরকে কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডার, নারায়ণ ভান্ডার এইসব ভান্ডার দেয়নি, তাদেরকে কাজের ব্যবস্থা করেছে। খোঁজ নিয়ে দেখুন, গবেষণা করে দেখুন, তাদেরকে কোনো ভান্ডার দিয়ে মুখে খাবার তুলে দেয়নি। সরকার তাদের হাতে কাজ দিয়েছে, কাজের মাধ্যমে ইনকাম করছে, তারা দরিদ্র সীমা থেকে ওপরে উঠছে। তো আপনার আমার বাংলায়, আপনার আমার দেশে যারা ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে, তাদেরকে তো পলিসি আনতে হবে। পলিসি আনাটা কি দরকার? এত মানুষ ক্ষুধার্ত, আমি তাও বলছি আপনাদের,
গত বছরে 127টি দেশে সমীক্ষা চালিয়েছিল, 107 নম্বরে ছিল। গত বছরে 127টি দেশে সমীক্ষা চালিয়ে 105-এ ছিল। আর এখন এবারে 123টি দেশে সমীক্ষা চালিয়ে 101-এ আছে। কোনো উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে। তাই আপনাদের বলবো, তাহলে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদের কথা বলতে হবে, আমাদের এটা নিয়ে চর্চা করতে হবে। এর পরিবর্তে আপনি আমি কি দেখছি, কাকে আটকাবো কাকে জিতাবো, এই গল্পেতে আপনি নিজে জিতার চেষ্টা করুন না। আপনাকে জিততে হবে এবার, আর অন্য কাউকে নিয়ে ভাবলে হবে না। আপনাকে জিততে হবে, আপনার পাশের বাড়ির লোকটাকে জিতাতে হবে, আপনার পাড়ার লোকটাকে জিততে হবে, আপনার গ্রামের মানুষটাকে জিততে হবে, আপনার বিধানসভার মানুষকে জিততে হবে, আপনার জেলার মানুষকে জিততে হবে। তাহলেই আপনি রাজ্যকে জিতবেন। আর রাজ্যের মানুষ যখন জিতবে তখন সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে উঠবে। স্কুলে টিচার যাবে, হসপিটালে ডক্টর থাকবে, নার্স থাকবে, ক্ষুধার সূচকে বাংলাতেও কমবে, বাংলার বেকারত্বের সংখ্যা কমবে, বাংলা ইন্ডাস্ট্রি আসবে, কলকারখানা তৈরি হবে, কাজ পাবে, মানুষ যে যার আপন গতিতে চলবে। আজকে যেমন গর্ব করে কেরল বলছে যে আমাদের দরিদ্র সীমার নিচে ভারত স্বাধীনতার পর থেকে 78-79 বছর পরে পরে একটা রাজ্য ঘোষণা দিতে পেরেছে যেখানে তারা স্বীকার করছে বা বাস্তবিক অর্থে তারা ঘোষণা দিচ্ছে তাদের রাজ্যে চরম দরিদ্র সীমার নিচে কেউ নাই। সেটা আপনাকে মতো করা যাবে? ওরা কি কম্পিউটার, আমরা মানুষ বলে আমরা করতে পারবো না? আচ্ছা, কেরল সরকার কি কম্পিউটার নাকি? বলুন, কেরল সরকার কি কম্পিউটার? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা পারলে আমরা পারবো না কেন? সদিচ্ছার দরকার। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আপনাদের বলি, এটা কি গাছ? বাম দিকে কলা গাছ তো নাকি? হ্যাঁ, আমরা আম খাওয়ার ইচ্ছা গিয়েছে, কলা গাছ লাগালে আম পাবো তো? তাহলে আমাকে আম খাওয়ার ইচ্ছা গেলে কি করতে হবে? আম গাছ লাগাতে হবে। তাহলে আমরা যদি ভুল লোককে চয়ন করি আমাদের এই দুরবস্থা হবে। আপনাদের বলছি একটা কথা, স্কুলের শিক্ষক নয়, এটা কে দেখবে বলুন? সরকার দেখবে। সরকারের একটা স্পেশাল ডিপার্টমেন্ট করা আছে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তারপরে একটা মন্ত্রী আছে, সচিব আছে, মন্ত্রী আছে। সচিবকে কে কন্ট্রোল করবে? আপনার ভোটে যিনিকে পাঠিয়েছেন, মানে আপনার পাওয়ার দেখেছেন? আপনার ভোটে যাকে পাঠিয়েছেন সে সচিবকে কন্ট্রোল করবে, অর্থাৎ মিনিস্টার, এডুকেশন মিনিস্টার যিনি। এডুকেশন মিনিস্টার কার জন্য হলো, কিভাবে হলো, ওখানে পৌঁছালো কি করে? আপনি তার দলকে ভোট দিয়ে, তাকে ভোট দিয়ে তার দলকে জিতিয়েছেন, এডুকেশন মিনিস্টার তৈরি হয়েছে। হসপিটালে গেলে ডক্টর নাই, হসপিটালে গেলে ঔষধ নাই, এক্স-রে মেশিন খারাপ, এই খারাপ সেই খারাপ, বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে, আপনার অসুবিধা হচ্ছে। সত্যি আমাকে খারাপ লাগছে, কিন্তু বলবো তো, ভাঙড় ছাড়া রাজ্যের মানুষের তো স্বাভাবিক হওয়াটা, তাই না?